আপনারা এই তপ্তরোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আমরা জানি, আমরা সংগ্রাম করতে জানি, আমরা লড়াই করতে জানি। রোদ বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে মানুষের অধিকারের জন্য আমরা রাজপথে থেকেছি সেই জুলাই আগস্ট থেকে। সেই জুলাই আগস্ট থেকে এই জুলাই আগস্ট পর্যন্ত 1 বছর হয়ে গিয়েছে। সংগ্রামী মৌলভীবাজারবাসী, এই 1 বছরের দ্বার প্রান্তে আমরা এসেছি মৌলভীবাজারে দেশ গড়ার ডাক দিয়ে। কারণ জুলাই আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার। আমরা তখন বলেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন রাজপথে নেমেছিলাম, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের বোনেরা নির্যাতিত হয়েছে। আমরা এই বাংলাদেশকে আর পুরনো রূপে ফেরত দিতে দিব না। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। প্রিয় মৌলভীবাজারবাসী, গণ অভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। আমরা বলেছিলাম তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল, বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্য বিলোপের দাবিতে রাজপথে নেমেছিল, বাংলাদেশের মানুষেরা মানবিক মর্যাদা, নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। আমরা হয়তো সেই স্বাধীনতা গণতন্ত্র পেলেও আমরা এখনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের কর্মসংস্থানের যে দাবি, সেই দাবি আমরা এখনো পূরণ করতে পারি নাই। আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, আমাদের অনেক দাবি ছিল, কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি আমরা নির্বাচন চাই, আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি, কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। ফলে বিচার এবং সংস্কারের যতটুকু আমরা এগিয়েছি, তার পক্ষে আমাদেরকে আরো ঐক্যমত করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আমরা বলেছি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যেই সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে। বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই, 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে। এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। 72-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। 72-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। আমরা সেই চক্রান্তের ভিতরে গত 54 বছর ছিলাম, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই। প্রিয় সংগ্রামী মৌলভীবাজারবাসী, আমরা জানি মৌলভীবাজারে বাংলাদেশের সর্বাধিক চা বাগান রয়েছে, বাংলাদেশের তেল গ্যাস ক্ষেত্র রয়েছে, বাংলাদেশের খনিজ সম্পদ রয়েছে। এই বৃহত্তর সিলেট অঞ্চলে মৌলভীবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, কিন্তু এই মৌলভীবাজারের যে জাতীয় সম্পদ রয়েছে, সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা কখনো করতে পারি নাই। এই মৌলভীবাজারে চা শ্রমিকরা রয়েছেন, চা শ্রমিকরা কয়েকদিন পর পরে আন্দোলন করে ন্যায্য মজুরির জন্য। আমরা জানি শ্রীলঙ্কায় চা শ্রমিকরা 550 টাকা তারা দৈনিক মজুরি পায়, ভারতেও 400-র বেশি টাকা তারা মজুরি পায়, অথচ বাংলাদেশে এটা 200-রও কম, 179 টাকা মাত্র তারা মজুরি পায়। 179 টাকায় একজন শ্রমিক কিভাবে তার দিন যাপন করবে, কিভাবে তার স্বাস্থ্য, শিক্ষা, তার পরিবারকে ভরণ পোষণ ব্যয়ভার বহন করবে? আমরা যে বাংলাদেশ কামনা করি, সেই বাংলাদেশে একজন চা শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, তার পরিবারের, তার সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার তারা নিশ্চিত করতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই। এই মৌলভীবাজারে আমরা চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই। এই মৌলভীবাজারে যারা
বিভিন্ন জাতিসত্তা রয়েছেন, খাসিয়া পাংখুয়া সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা রয়েছেন। আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই। মৌলভীবাজারে যারা আলেম সমাজ রয়েছেন, যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন, আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানে এই মৌলভীবাজার সহ সারা বাংলাদেশে আপনারা ইনসাফের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিলেন। বাংলাদেশের সেই স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে, জনগণের বিপক্ষে আপনাদের যে লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। জাতীয় নাগরিক পার্টি আলেম সমাজের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গা থেকে স্পষ্ট করে কিছু কথা বলি। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যখন কাজ করছিলাম, বাংলাদেশের 8টা বিভাগে 9টা প্রোগ্রামে আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমার অনেক মা বাবা ভাই বোনেরা এখানে আসছিলেন কথা বলার জন্য। আয়োজক যারা ছিলেন যেন বিশৃঙ্খলা না অনেকে বাধা দিচ্ছিলেন, কিন্তু এটা আসলে আত্মার টান। তারা আমাদের মধ্যে নিজেদের সন্তানদেরকে দেখেন, ভাইদেরকে দেখেন। আমরা এই টানকে কোনোদিন উপেক্ষা করতে পারবো না, এই সীমাবদ্ধতা বা এই দায়বদ্ধতাকে কোনোদিন উপেক্ষা করতে পারবো না। কিন্তু এই বাংলাদেশে বিগত 10 মাসে 11 মাসে এই বাংলাদেশটাকে আমরা নতুন ভাবে দেখেছি, আপনারাও দেখেছেন। আমরা 64 জেলায় গিয়েছি, আমরা 8টা বিভাগে গিয়েছি। শহীদ পরিবাররা এখানেও এসে আমাকে বলেছে যে তারা একটা হত্যা মামলা করেছে, তার সন্তান মারা গিয়েছে। তারা যাদেরকে আসামি করেছে তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডার। তারা এই খুনে সরাসরি জড়িত ছিল, কিন্তু তাদের নামটা যেন কেটে দেয়া হয় এই জন্য অন্য রাজনৈতিক দলের নেতা কর্মী সুপারিশ করছে। তাদের নামটা যেন সেখানে না থাকে এই জন্য বিভিন্ন মানুষ টাকা দিয়ে দর কষাকষি করছে। তাদের নামগুলো যেন নতুন করে মামলায় না দেয়া হয় এই জন্য বিভিন্ন জায়গা থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে বাংলাদেশের নতুন এক অপ্রত্যাশিত বাস্তবতা, যে একজন শহীদ বাবা আমাকে এসে বলছে এই কথাটা বলার আমার সাহস হচ্ছে না, কিন্তু আপনি এই কথাটা বলবেন যে আমরা এখন কিছুটা ভয় পাচ্ছি যে আমরা তো শহীদ পরিবার, আন্দোলন হয়তো লক্ষ লক্ষ সন্তানের রাজপথে নেমে করেছিল, তাদেরকে হয়তো এখন সবাই চিনবে না, কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা আমাদেরকে চিনবে, কারণ আমরা শহীদ পরিবার। আমরা ভয় পাচ্ছি যে তারা এখন যেভাবে আবার বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, দল এদের সহযোগিতায় তারা এখন আবার যেভাবে উন্মুক্ত চলাফেরা করছে, আমরা ভয় পাচ্ছি আমাদের কখন না কি হয়। আমাদেরকে এখানে শহীদ পরিবাররা এসে বলছেন, এখানে অনেক শহীদ পরিবার ছিলেন, এখন হয়তো নেই, যাদের সন্তানরা এই পৃথিবীতে এসেছেন কিন্তু বাবার মুখ দেখেননি। তাদের বাবা এই জুলাই আগস্টে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তারা জন্ম নিয়েছেন 5ই আগস্টের পরবর্তী সময়। আমার অনেক পরিবার এখানে আছেন যাদের এখন চলতে অনেক কষ্ট হয়। এমন অনেক স্ত্রী এখানে আছেন যাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়নি, তারা তাদের স্বামীকে হারিয়েছেন, এখন আলাদা থাকেন, শ্বশুর বাড়িতে থাকা হয় না। তারা তাদের পুরো জীবন নিয়ে একটা সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। এই মেসেজগুলো এখানে বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টা শুনতে হবে এবং এটা শুনতে তারা বাধ্য। এই কথাগুলো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা আছেন তাদের প্রত্যেককে এখানে শুনতে হবে এবং তারা এটা শুনতে বাধ্য। আমাদের অনেক দায় আছে, দায়বদ্ধতা আছে, কিন্তু আমাদের ভিতরে একটা কোঅর্ডিনেশনের গ্যাপ তৈরি হয়েছে। আমাদের এটা এখন পূরণ করতে হবে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, দয়া করে আমার এই শহীদ পরিবার যেন কোনো দলের না হয়ে যায়। যেদিন আপনারা কোনো দলের হয়ে যাবেন সেদিন আপনারা আর আপনাদের অধিকারের জন্য কথা বলতে পারবেন না। আপনাদের মুখে বিভিন্ন ধরনের সেলাই লেগে যাবে, কারণ তখন নিঃস্বার্থভাবে আপনার এই বিচার, এই মৌলিক সংস্কার
আপনার এই পুনর্বাসন, আপনার এই নিরাপত্তা, এগুলোর পাশাপাশি দলীয় স্বার্থ দাঁড়িয়ে যাবে। আজকে জুলাই সনদ হতে কত ধরনের কত কথা। আমরা একবার দাঁড়াতে চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে, হয়নি। এর পরের বার যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন হলো, আপনারা রাজপথে নামলেন, 30 কার্য দিবস সময় নিয়েছিল এই সরকার, হয়নি। সর্বশেষ এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা জুলাই মাসের মধ্যে জুলাই সনদ দিবে। আমরা স্পষ্ট করে মনে করিয়ে দিতে চাই, আজকে 26 জুলাই, জুলাই মাসের 4 দিন বাকি আছে। 31 জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ না আসে, এই বাংলাদেশের মানুষের সামনে কোন রাজনৈতিক দল কি করবে, কোন প্ল্যাটফর্ম কি করবে, সেগুলো বাদ দিয়ে বাংলাদেশের এই হাজারের অধিক শহীদ পরিবার কারো দ্বারা বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কার চেয়ার ধরে টান দিবেন।